3 ঘন্টার চেষ্টায় নিভল হাজারীবাগে ট্যানারি গোডাউনের আগুন। ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলছে ফায়ার সার্ভিস। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে 83% মানুষ, নির্দলীয় ব্যক্তিকে চান 68%। জাতীয় জনমত জরিপে তথ্য। দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, অভিযোগ রিজভীর। ফিরলেই জায়গা হবে কাশিমপুরে, বললেন জামায়াত আমির। ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল, গৃহস্থালী পণ্য, শীতের পোশাক ও খাবারের স্টলে জমজমাট বেচাকেনা, খুশি বিক্রেতারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের আগুন 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এতে কেউ হতাহত হননি, তবে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে পুরো সক্ষমতা কাজে লাগাতে পারেনি ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিস যখন পৌঁছায় তখন আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে চলছে। পুরাতন ভবনটিতে রাখা হতো মিশ্র পদার্থ, ছিল কাঁচামাল, প্লাস্টিক, গার্মেন্টসের পণ্য আর উপরে ছিল জুতার কারখানা। এ কারণেই আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর 2টার দিকে গোডাউনে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়ে ভবনটির 5 তলা থেকে 6 ও 7 তলা পর্যন্ত। কেমিক্যাল ছিল, তারপরে আপনার ওই যে লেদারের পণ্য ছিল বাজে, আরো আপনার ওই যে ব্যাগের কারখানা সহকারে অন্যান্য কারখানা ছিল। সমস্যা হলো পানির সংকট, এখানে বিদ্যুৎ কারেন্টের মধ্যে আপনার আগুন লাগছে, যে কারণে আবার বিদ্যুৎ বন্ধ ছিল। তো 2-2.5 মাস হলো এখানে আমরা শিফটিং হলাম। আরও হয়তো আমরা এটা পরিসর করার ইচ্ছা ছিল, কিন্তু কিছুই আর নাই। পুরো আমাদের যে ফ্লোর ছিল 5 তলা, যে আমাদের লেদার সেকশন যেখানে আর কি, ওইখানে পুরো অন্ধকার, ও আর যাইতে পারে না। আমাদের অনেক টাকার লেদার ছিল, যেহেতু সিজনে এসে পড়ছে আমাদের সামনে, আমাদের অনেক চামড়া ওইখানে ওঠানো ছিল আর কি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুন এতটাই সর্বগ্রাসী রূপ নেয় যে এতে একে একে 13টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। কিন্তু পানির সংকট, ভিতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে পুরো সক্ষমতা কাজে লাগাতে পারেনি তারা। অবশেষে 12টি ইউনিটের 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সফলতার পর গণমাধ্যমকে পুরো ঘটনা জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এই বিল্ডিংটা অনেক পুরাতন এবং এখানে এই মাল্টি অকুপেন্টের কারণেই আজ আমাদের এই আগুনটা বেশি বিস্তার লাভ করেছিল। তবে আমাদের সফলতা হচ্ছে, আমরা চেষ্টা করেছি যে এই আগুনটা এই বিল্ডিংয়ের ভিতরে কনফাইন্ড রাখার জন্য, এবং আমরা পেরেছি। তাজুল ইসলাম আরও বলেন, সরকারের আইনে ফায়ার সেফটি থাকাটা বাধ্যতামূলক, কিন্তু ভবনটিতে দাহ্য পদার্থ থাকার পরও কোনো ফায়ার সেফটি ছিল না। আগুন ছড়িয়ে পড়লেও হতাহতের ঘটনা ঘটতে পারত। আমরা চেষ্টা করেছি প্রাণপণ যাতে করে আগুনটা বিস্তার না লাভ করে, কারণ আপনারা জানেন আশেপাশেই বিভিন্ন ধরনের মানুষজন এবং বিভিন্ন টাইপের দোকান এবং শপিং মল রয়েছে। এটা আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে আগুনটা বিস্তার লাভ না করে। এটা আমাদের সফলতা বলতে পারি। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা সিগারেটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের পরেই জানা যাবে মূল কারণ। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি দেখতে চান 68% মানুষ। নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় 83% মানুষ, আর প্রায় 29% মানুষ চান দেশের রাষ্ট্রপতি হবেন একজন দলীয় ব্যক্তি। এছাড়া 13% মানুষ চাইছেন সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হোক। পুরোটা জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে 16.5 বছরের মাথায় 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। মূলত এরপর থেকেই রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এজন্য সবার আগে দরকার নির্বাচন ব্যবস্থার সংস্কার। সেই প্রস্তাব তৈরির লক্ষ্যে গত 20 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত জনমত জরিপ চালায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আর জরিপটি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
জরিপের খসড়া প্রতিবেদনে দেখা গেছে দেশের ৬৮% মানুষ নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি দেখতে চান, আর প্রায় ২৯% মানুষ চান দেশের রাষ্ট্রপতি হবেন একজন দলীয় ব্যক্তি। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় ৮৩% মানুষ। এছাড়া ১৩% মানুষ চাইছেন সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হোক। জরিপের ফলাফলে আরও দেখা গেছে আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করার বিষয়ে সমর্থন জানিয়েছেন ৬৫% মানুষ, আর ৬৩% মানুষ রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থাকার বিষয়টি সমর্থন করেন না। এটিকে সমর্থন করেন মাত্র ৩১% মানুষ। এই জরিপে ৪৬,০৮০ জন মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। নাসিমুল বারী, সৌরভ, মোহনা সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা ও তার দল দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। রাজধানীর কেআইবিতে এগ্রিকালচারিস্ট ইনস্টিটিউট অব বাংলাদেশ অ্যাব আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের তথ্য তুলে ধরেন বক্তারা। এখনো সেই দূষণ তারা ঘাটতি মোড়ে কি পয়েন্টে বসে আছে, তাদেরকে রেখে আগামী দিনে এই অবাধ নির্বাচন করা দুরূহ ব্যাপার হলে তাই তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর যেন কোনো বাংলাদেশে কোনো স্বৈরাচারী সরকার, কোন মাফিয়া সরকার, কোনো দানবীয় সরকার আর কোনো ধর্মান্ধ সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে। এতে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে নিজেরাই তার মর্যাদা ক্ষুণ্ণ করেছে। শেখ হাসিনা সহ তার পরিবার দুর্নীতি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল বলেও অভিযোগ করেন তিনি। সন্তান, পরিবার, ভাই, বোন, দলের লোক একটার পর একটা ফেজে কাউকে তারা সবাইকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। কিসের দেশপ্রেম, কিসের বাংলাদেশের উন্নয়ন, এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে, কিছুই ছিল না। শুধু উন্নয়নের আপনারা দেখেছেন যে তার মধ্যে কোনো ধরনের কোনো রাজনৈতিক আদর্শের কোনো কথা নেই। আমি উন্নয়ন করেছি, তো উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। এ সময় কোনো বিতর্ক সৃষ্টি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। উনি সব কিছুই জানেন। এটা যে রাজনৈতিক দলগুলি মনে হয় কোনো অস্তিত্ব নাই, তারা মনে কোনো কিছু করে নাই। যারা একজন ক্লাসের কিছুই বুঝলেন না, ইলেকট্রিক সব বুঝলেন না, লাঠি বুঝে খেলেন না, টেলিভিশনে গিয়ে এখন বড় বড় কথা বলেন। আসেন রাজপথে এসে আন্দোলন সংগ্রাম করে থাকলে তার কথা বলেন। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেক ছেলেকে প্রাণ দিতে হয়েছে। এই আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে আবার একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের রি-ইউনিয়ন অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকল হিংসা বিভেদ ভুলে সবাইকে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। ওই গৌরবটা যেন আমরা না হারাই। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ ও মাটির প্রতি টান থাকলেও কেউ একা পালিয়ে থাকে না। দেশে ফিরে আসলে কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, পদপদবি না পেয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে। তরুণ প্রজন্ম এটা দেখতে চায় না, তারা চায় বৈষম্যহীন বাংলাদেশ। দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য দাবিগুলোর কথা আমি আমার মুখ দিয়ে বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণে সেগুলা বাস্তবায়িত হবে। আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক, মানবিক একটা সমাজ হোক। শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক হোক। বিগত 16 বছর রংপুর বিভাগ সহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তাঘাট ছাড়া কিছুই হয়নি, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড় মকবুল রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস জানান, পঞ্চগড়ে অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। এ সময় আগামী দিনে রাজনীতিতে আসারও ইঙ্গিত দেন সার্জিস আলম। লালমনিরহাটের দোহগ্রাম সীমান্তে অবৈধভাবে কাঁটাতার নির্মাণের পর এবার তাতে কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া সন্ধ্যার পর সীমান্তে উচ্চ শক্তির বাতি জ্বালিয়ে রাখায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে বিজিবি বলছে, নিরাপত্তার স্বার্থে এটি করেছে বিএসএফ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকায় অবৈধভাবে 1.5 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এখানেই শেষ নয়, কাঁটাতারে এবার কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে তারা। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গত শুক্রবার বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত শূন্যরেখায় এর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর কদিন পরেই কাঁটাতারে মদের খালি বোতল ঝুলানো শুরু করে বিএসএফ। পরে বিজিবি ঘটনাস্থলে গেলে সরে যায় তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যেহেতু ওরা 0 মিটারে ওরা তারা বেড়াকাটা তারা দিয়েছে, যেটা হওয়ার কথা ছিল 0 এরিয়া থেকে 150 গজ ভিতরে। এতে থেকে বোঝা যায় যে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজিবি বলছে, শূন্য রেখায় দেওয়া কাঁটাতারের বেড়াই বিএসএফ বোতল ঝুলিয়েছে নিরাপত্তার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না। এখানে একটা প্রিভেন্টিভ মেজার নিয়েছে, সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। এদিকে রাতে উচ্চ ক্ষমতার লাইট দিয়ে নজরদারি অব্যাহত রাখায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীর মাঝে। আমরা তো খুবই আতঙ্কে আছি, কারণ তারের বেড়া দিচ্ছে, তারের বেড়া দেওয়ার পরে আপনার মনে করেন যে বোতল ঝুলাচ্ছে, বোতল ঝুলার পরে এখন যে কি করবে আর এটার কি উদ্দেশ্য? আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকা জয়দেবপুর রুটে নতুন কমিউটার ট্রেন কর্মজীবীদের সময় ও অর্থ দুটোই বাঁচিয়ে দিয়েছে। সড়কের দীর্ঘ যানজট এড়িয়ে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। প্রাথমিক অবস্থায় যাত্রী সেবায় কিছু কমতি আছে স্বীকার করে মান বাড়ানোর চেষ্টার কথা জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার। ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন নিয়ে ওবায়দুল হক মারুফের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। চাকরিজীবীদের কথা মাথায় রেখে গত 15 ডিসেম্বর চালু হয় ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেন। ভোর 5টা 25 মিনিটে ঢাকা রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা শিডিউলের দ্বিতীয় ট্রেন জয়দেবপুর কমিউটার 1-এর। ট্রেনটির কোনো বগি অনেকটা মেট্রো রেলের আদলে নির্মিত। আছে নারীদের জন্য আলাদা বগি। স্বল্প দূরত্বের এ যাত্রায় নির্বিঘ্নে ভ্রমণ করছেন যাত্রীরা। বসারও সুবিধা আছে, আবার দাঁড়ায় থাকার মতনও যথেষ্ট প্লেস আছে, যেটা দেখা গেছে যে নারী পুরুষ সবাই একত্রে দাঁড়ায় থাকতে পারবে, যা অন্যান্য ট্রেনে এই সুবিধাটা নাই। যাতায়াত করে যেতে হয়, দাঁড়ায় যেতে হয়, আমরা এখানে সিট নিয়ে যাচ্ছি। 20 মিনিট দেরিতে ছাড়া ট্রেনটি জয়দেবপুর স্টেশনে পৌঁছায় 6:30টার দিকে। ততক্ষণে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সকালের প্রথম ট্রেন। টাইম দেওয়া ছিল 6:30টায়,
বাট এখন স্টিল হচ্ছে আপনার 7:15 বেজে গেছে, এখনও কিন্তু এটা ছাড়েনি। তো আমাদের কিন্তু সেই উপকারটা হলো না। দ্বিতীয় ট্রেনের টাইমও পার হয়ে গেছে, সো আলটিমেটলি আমরা অফিস টাইমটা মিস করব। সরকারি বেসরকারি চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার যাত্রীতে ঠাসা তুরাগ কমিউটার 2 ট্রেনটি 50 মিনিট দেরিতে জয়দেবপুর ছাড়ে, যে কারণে সকাল 7:10 জয়দেবপুর কমিউটার 2 ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে সকাল 7:40 টাইমলি ছাড়ানোটা আছে জরুরি, যেহেতু অফিসিয়াল লোকজন এখানে যাতায়াত করে। টাইমলি ছাড়লে কিন্তু মানুষরা মানে সুন্দর সেবাটা পাবে, স্যাটিসফাইড হবে তারা। তবুও সময় অর্থ বাঁচিয়ে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছার তৃপ্তির কথা জানালেন যাত্রীরা। টিকেটের যে প্রাইস সেই তুলনায় আমি মনে করি যে মোর দেন এনাফ। অফিসটা ইন টাইমে ধরা একটা সুবিধা হবে। যাত্রী চাহিদা বিবেচনায় গাজীপুরবাসীর জন্য এমন একটা সেবা খুব জরুরি ছিল বলে মনে করেন স্টেশন মাস্টার। খুবই একটা ভালো উদ্যোগ, এবং আমি একসময় জয়দেবপুর স্টেশনে কাজ করেছি অনেক দিন, একটানা 1 যুগেরও বেশি। জয়দেবপুর মানুষের আমি ভাষাটা বুঝি। যাত্রীকে সেবা দেয়া এটা হচ্ছে আমাদের মূল মটো। যাত্রী সেবা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা করব। যাত্রীরা বলছেন জনবল বাড়িয়ে সেবার মান বাড়ানো হলে আরও জনপ্রিয় হয়ে উঠবে রাষ্ট্রীয় এই গণপরিবহন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গাজীপুরের জয়দেবপুরগামী যে কমিউটার ট্রেনটি চালু হয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে যাত্রী সাধারণ। তারা মনে করছে যথাসময়ে ছেড়ে যাওয়া এবং নিয়মিত যাত্রী সেবা নিরবিচ্ছিন্ন রাখার মাধ্যমে এই ট্রেন আরও জনপ্রিয়তা পাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে 19টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি MBBS ভর্তি পরীক্ষা। এবার 11,675টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 1.25 লাখের বেশি প্রার্থী। সকাল 10টায় শুরু হওয়া 1 ঘন্টার এই পরীক্ষার ফলাফল নিয়ে আশাবাদী শিক্ষার্থী অভিভাবকরা। MR আসাদের প্রতিবেদন। বাংলা কলেজের মূল ফটকে তিল ধারণের ঠাঁই নেই, খালি নেই ফুট ওভারব্রিজের সিঁড়িগুলো। যতদূর দৃষ্টি যায় বিস্তৃত হয়েছে কলেজে প্রবেশের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীদের লাইন। এ চিত্রটি MBBS পরীক্ষা কেন্দ্রের সামনের। নিজ সন্তানের ভালো ফলাফলের আশায় প্রার্থনায় অভিভাবকরাও। পরীক্ষার্থীরা জানান, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে পরিবর্তন এসেছে পরীক্ষার পাঠ্যসূচিতেও। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। জিকেতে একটু নজর রাখতে হয়েছে, যেখানে আগে আমরা শুধু বাংলাদেশ আর মুক্তিযুদ্ধ নিয়ে পড়তাম, এখন আন্তর্জাতিক বিষয়গুলোও নিয়ে আবার পড়তে হচ্ছে। আন্দোলনের বিভিন্ন তারিখ, সাল, সময়, এগুলো আমরা শহীদদের নাম এগুলো আমরা জেনেছিল। মোটামুটি প্রস্তুতি দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। একই চিত্র ধরা পড়ে রাজধানীর অন্যান্য কেন্দ্রগুলোতেও। সকাল 10টায় পরীক্ষা শুরুর পর অধীর আগ্রহে অপেক্ষায় অভিভাবক স্বজনরা। বাচ্চাদের থেকে বেশি প্রতিযোগিতা বাবা মার, তা বাবা মার আশা আকাঙ্ক্ষা অনেক, কারণ আসলে বোঝানোর মতো না, কারণ সবাই চায় যে আমার বাচ্চা এগিয়ে যাক। মেধাবী ছাত্র তুলনায় অনেক কম, যার কারণ এই যে বাচ্চারা লাখ লাখ বাচ্চারা, মেধাবী বাচ্চারা চান্স পাচ্ছে না। দেশের জনসংখ্যার অনুপাতে আসলে আমার মনে হয় অনেকেই ভালো চিকিৎসা পাচ্ছে না, তার জন্য মেধারা যাতে পেশায় আরও আকর্ষিত হয় তার জন্য আসন সংখ্যা বাড়ানো উচিত। ফেব্রুয়ারির 28 তারিখ অনুষ্ঠিত হবে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন BDS এর ভর্তি পরীক্ষা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ার পরও লাগামহীন চালের বাজার। সবজির দামে স্বস্তি ফিরল সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজার। এদিকে কয়েক মাসেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এই অবস্থায় চরম অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত 13 বছরে দেশে চাল উৎপাদিত হয়েছে প্রায় 47,65,10,600 মেট্রিক টন। এ সময়ে মানুষের খাদ্য চাহিদা মেটাতে লেগেছে সর্বোচ্চ 27,03,911 মেট্রিক টন। গবাদি পশুর খাবার, বীজ ও অন্যান্য কাজে লেগেছে 12,38,92,756 মেট্রিক টন। উদ্বৃত্ত থাকার কথা 8,23,13,933 টন চাল, যা দিয়ে ধানের আবাদ বন্ধ রেখেও দেশের মানুষকে প্রায় 4 বছর খাওয়ানো সম্ভব। অথচ ঘাটতি মেটাতে আমদানি করা হয়েছে 1.25 কোটি মেট্রিক টন চাল। আমনের ভরা মৌসুমেও এর দামে দিশেহারা ক্রেতা। চাল কিনলে 70 টাকা থাকে না। উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী এরা মোটামুটি যে কোনোভাবে চলে যায়, কিন্তু মধ্যম যারা আছে তাদের কিন্তু আয় বাড়ে নাই, ব্যয় কিন্তু আছে। আমাদের সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেটে পারে, কিন্তু ওরা তো কোনো কাজে দেখাতে পারলো না।
বিদেশি সর্বোচ্চ পাওয়ার, কিন্তু ওরা কোনো বাজারে তদারকি, বিদেশে দেখছি যে ওরা বাজার মনিটরিং করে, কিন্তু এখানে আমাদের এখানে উল্টা। ঊর্ধ্বমুখী সব ধরনের মাছ, মাংস, মুরগির দামও গত কয়েক দিনের ব্যবধানে এগুলোর দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। হাড় ছাড়াটা 850-900 টাকা বিক্রি করি। ব্রয়লার কেজি 200 টাকা, দেশি 550, কইছে আপনার 340 টাকা। প্রত্যেক মাসে কম করে আপনার 200 টাকা 300 টাকা করে বাড়ছে আর কি, সব মাছে আর কি। যদি সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকতো বা সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ আরো জোরদার থাকতো তাহলে এটা কন্ট্রোল হইতো। এদিকে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে দাম বাড়ানোর পাশাপাশি 2 দফায় আমদানি শুল্ক কমিয়েও নৈরাজ্য বন্ধ করতে পারেনি সরকার। তেলের দাম বেশি, বর্তমান তেল 190 টাকা, 95 টাকা পাইকারি। তেল মার্কেট শর্ট, দোকানদাররা পাচ্ছি না আমরা। কোম্পানির সাথে সরকার প্রধান আলাপ আলোচনা না করলে আমার মনে হয় না এটা স্বাভাবিক হবে। তবে মৌসুমের শেষ দিকে এসে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। দোকানে থরে থরে সাজানো শীতকালীন সবজির দাম এখন সর্বস্তরের ক্রেতার নাগালে। আমরা যখন বিক্রি করছি জমির পাট থেকে, তখন হচ্ছে আপনার বিক্রি করতে হচ্ছে একটা ফুলকপি 2 টাকা, 5 টাকা, সর্বোচ্চ 5 টাকা। এখানে আমরা কিনে খাচ্ছি কত, 20 টাকা, 30 টাকা। তাতে তো কোনোভাবে উসুল হওয়ার সুযোগ নাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেন তিল ধারণের জায়গা ছিল না। সবখানে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গৃহস্থালী জিনিসপত্র, শীতের পোশাক ও খাবার স্টলে দেখা গেছে জমজমাট বেচাকেনা। সামনের দিনে ব্যবসা আরও ভালো হবে আশা করছেন দোকানিরা। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর দিকে লোকসমাগম আশানুরূপ না হলেও আগের তুলনায় এখন লোকসমাগম বাড়ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ। বিভিন্ন স্টলগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। প্রতিদিন সন্ধ্যা থেকে প্রতিটি স্টলে ব্যস্ত সময় পার করছেন তারা। আজকের কাস্টমার দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ ভালো। ইনশাআল্লাহ আশা করি সামনের বাণিজ্য মেলা আরো ভালো হবে। বেচাকিনি অনেক বেশি এবং কাস্টমারের ব্যাপক চাহিদা বেশি আর কি, অনেক ভালো আর কি বেচা বিক্রি। शुरू से काम था वो अच्छा नहीं था, ठीक नहीं था, लेकिन लोग आ रहा था, खरीद नहीं रहा था, घूम रहा था, लेकिन आज थोड़ा फिर भी परचेजिंग चल रहा है। আমাদের সব পণ্যের উপর 10% ডিসকাউন্ট আছে, A to Z এর উপর ডিসকাউন্ট আছে, কম্বো আছে, অফার আছে। মেলায় বিশেষ আকর্ষণ 5 আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে মেলার প্রবেশদ্বারে পূর্ব পাশে জুলাই চত্বর ও মূল ভবনের উত্তর পাশে 36 চত্বর। মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের মন কেড়েছে। খুব ভালো লাগতেছে, ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি, দেখি কিছু কিনতে পারি কিনা, পছন্দ হলে কিনবো। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি তখন আসতে পারি, এরপরে কোনো টিকিট চাই না, ব্যবস্থাপনা খুবই ভালো। আপনার খুব শৃঙ্খল, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর হচ্ছে যে স্টল, বাইরে কোনো দোকান নেই। এবছর মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দেশি বিদেশি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মোট 361টি স্টল ও প্যাভিলিয়ন অংশগ্রহণ করছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা ও ছোটদের 25 টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কক্সবাজারে চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং পরে চৌফলদণ্ডিতে লবণ মাঠ পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা জানান, লবণ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার পাইলট প্রকল্প হাতে নিয়েছে। চৌফলদণ্ডিতে লবণ গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে। এছাড়াও চাষিরা যেন লবণের ন্যায্য মূল্য পান সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মূলত যারা লবণ চাষি তাদের অধিকার রক্ষা করে যেই লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এর জন্য চেষ্টা করছি এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই আহ্বান জানান সংগঠনটির নেতারা। বক্তারা অভিযোগ করেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বৈরাচার সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সব নাগরিকের সম অধিকার নিশ্চিত করতে অবিলম্ব হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা।
যুব সমাজের মাধ্যমে দেশের সত্যিকারের পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দেশের যুব সমাজের নৈতিক অধপতন ঠেকাতে এবং সত্যিকার ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি। শুক্রবার বাদ জুমা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের ৫ম কেন্দ্রীয় সম্মেলনে চরমোনাই পীর এসব কথা বলেন। ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য বলেও জানান তিনি। গোপালগঞ্জ ও চট্টগ্রামে গাড়ি চাপায় মোটরসাইকেলের ৬ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পোনা এলাকার দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুজ্জামান জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বাস চাপায় ৩ মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কে অবাধে চলছে নিষিদ্ধ ভারী যানবাহন। অভিযোগ উঠেছে আইন ভেঙে উৎকোচের বিনিময়ে যানগুলো আঞ্চলিক সড়কে চললেও তা দেখার জন্য কেউ নেই। এতে সড়কটিতে দেখা দিয়েছে ভাঙন। বিষয়টি জানতে সড়ক বিভাগের দপ্তরে যোগাযোগ করা হলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। বরগুনা থেকে সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। রাত 12:30 ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী চৌরাস্তা। এই সড়ক দিয়ে কলাপাড়া থেকে আসা এইসব অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক ঢাকা মহাসড়কে না গিয়ে পথ পরিবর্তন করে অবৈধ পথে আসছে আমতলী ফেরিঘাটে। ফেরি পার হতে পারলেই আঞ্চলিক সড়ক ধরে এইসব ট্রাক যাবে দেশের বিভিন্ন জেলায়। বাড়তি ভাড়া নিয়ে ফেরিগুলো পার করে দিচ্ছে পণ্য বোঝাই ট্রাক। টাকার বিনিময়ে নিয়মিত চলাচল করেন তারা। ওনারা কোনো রিসিভ দেয় না, আর আইতে ফেরি পার হওয়ার সময় ১,০০০ টাকা নিলে কোনো রিসিভ দেয় না। আপনার মতন আমার মতন আরো ১০ জন আছে, সব চলে যাচ্ছে। আপনার রিসিভের জন্য আপনি তার সাথে মারামারি করবেন। কিছু কিছু লোক আছে না, মনে করেন যে গাড়ি নিলে গাড়ি ওদের তো মনে করেন যে মাল দিতে পারলে ওরা বেঁচে গেল। এইসব ট্রাকের কারণে নষ্ট হচ্ছে সড়ক, সেই সাথে আতঙ্কে থাকতে হয় সড়কের পাশে বসবাসরতদের। গাছের ট্রাক এগুলো তো রাত্রে যায়, অনেকগুলো গাড়ি যায়, তাই গেলে পরে ঘর দরজা সব কিছু কাঁপে, রাস্তা এমনকি ডাইবে যায়। এই ট্রাকগুলো যখন যায় তখন রাস্তা মানে ঘরে পর্যন্ত ঝিক লেগে যায় মাটির, হ্যাঁ, রাস্তাটা পর্যন্ত ডাইবে যায়। রাস্তা তো এই সব ট্রাকই শেষ করছে। প্রত্যেকটা ট্রাক প্রচুর পরিমাণে একেবারে পুরো ভৈরা। আমরা পাশে দাঁড়ানো থাকলে মনে হয় যেন আমাদের গাড়ির উপর ট্রাকটা পড়বে, আমরা এই নিয়ে ভয়ভ্রান্তি থাকি। রাস্তার যে পরিস্থিতি, ওই গাড়িগুলো যে কোনো সময় উল্টি দিতে পারে, এমন একটা পরিস্থিতি। অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচল বন্ধে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, 1 সপ্তাহে মামলা দিয়ে প্রায় 1.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওভারলোডেড ট্রাকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। আপনারা দেখেছেন যে আজকে প্রত্যেকটা ট্রাকই কিন্তু সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তারা যদি একই কাজ করে আমরা কিন্তু আরও কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব। তবে এই বিষয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি সড়ক ও জনপথ অধিদপ্তরের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে। অর্থনৈতিকভাবে ফেরি চলাচল বন্ধ করাটাই হবে এর সহজ সমাধান, দাবি সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় শুক্রবার ভোটাভুটির মাধ্যমে গাজা অস্ত্রবিরতি ও পণবন্দি মুক্তির চুক্তি অনুমোদিত হয়েছে। এই সপ্তাহ শেষেই চুক্তিটি কার্যকর হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে উপত্যকাটিতে পণবন্দি হিসেবে আটক লোকজনকে মুক্তির বিষয়টি আগামী রোববার থেকেই কার্যকর হতে পারে। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় সম্পাদিত এই চুক্তির আলোকে ইসরায়েলের কারাগার থেকে শত শত ফিলিস্তিনি নাগরিক মুক্ত হবেন বলেও আশা করা হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক নাসির জাভেদ রানা জানান, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে, আল কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের জন্য ইমরান বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইমরান খান 2023 সালের অগাস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা করা হয়েছে। মিয়ানমারে জেড পাথরের খনি ধসে এখন পর্যন্ত 31 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে সোমবার হপাকান্ত শহরের জেট খনি এলাকায় মাটি ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এ ধসের ফলে সাপআউট গ্রামের ৩ নম্বর ওয়ার্ড কাদায় ডুবে যায়। প্রায় ৫০টি বাড়িঘর কাদার নিচে চাপা পড়ে এবং এতে ৩২ জনের মৃত্যু হয়। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এটি নিশ্চিত করেন তিনি। ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তেই বাংলাদেশ থেকে নিজেকে গুটিয়ে নিলেন পোথাস। যদিও বাংলাদেশের জন্য শুভকামনা জানান তিনি। ২০২৩ সাল থেকে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নিক পোথাস। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ৩ ঘন্টার চেষ্টায় নিভল হাজারীবাগে টানারি গোডাউনের আগুন। ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না, বলছে ফায়ার সার্ভিস। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে ৮৩% মানুষ, নির্দলীয় ব্যক্তিকে চান ৬৮%। জাতীয় জনমত জরিপে তথ্য। দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, অভিযোগ রিজভীর। ফিরলেই জায়গা হবে কাশিমপুরে, বললেন জামায়াত আমির। এবং ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল, গৃহস্থালী পণ্য, শীতের পোশাক ও খাবার স্টলে জমজমাট বেচাকেনা, খুশি বিক্রেতারা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।